নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি শারমিন আহমেদের লেখা নেতা ও পিতা, তৃতীয় পর্ব। যে জলে আগুন জ্বলে। দুর্বার প্রতিরোধ। ইয়াহিয়া সরকার যে আওয়ামী লীগের কাছে পাকিস্তানের রাষ্ট্র পরিচালনার ভার কখনোই হস্তান্তর করবে না তা ক্রমশই প্রকট হয়ে উঠেছিল। পাকিস্তান সেনাবাহিনী যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মী ও বাঙালি জনগণের উপর হামলা চালাতে পারে, এই আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তখন সামনে খোলা থাকবে একটাই পথ, সেটা স্বাধীনতার পথ। আব্বুকে আম্মা প্রশ্ন করেছিলেন যে মুজিব ইয়াহিয়া বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে বিকল্প ব্যবস্থা কি হবে। আব্বু উত্তর করেছিলেন, আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব, তারপর স্বাধীনতা ঘোষণা করে দেব। 23 মার্চ ধানমন্ডির 32 নম্বর রোডে মুজিব কাকুর বাড়িতে ছাত্ররা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করল। 25 মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করলেন। আলোচনার আবরণে অপারেশন সার্চলাইট গণহত্যার নীল নকশা তখন সম্পন্ন। 2 বছর আগে ইয়াহিয়ার ক্ষমতা গ্রহণের দিনকে বেছে নেওয়া হলো বাঙালির ওপর মরণ আঘাত হানার জন্য। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25 মার্চের ভয়াল কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে। মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন, সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন। মুজিব কাকু সেই ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। সেই অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকার একটি বাসা ঠিক করে রাখা হয়েছিল। বড় কোনো সিদ্ধান্ত সম্পর্কে আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে দ্বিধা করেননি। আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন। মুজিব কাকু আব্বুর সাথেই যাবেন, অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন 27 মার্চ হরতাল ডেকেছি। মুজিব কাকু তাৎক্ষণিকের এই উক্তিতে আব্বু বিস্ময় ও বেদনায় বিমূঢ় হয়ে গেলেন। এদিকে বেগম মুজিব ওই শোবার ঘরেই সুটকেসে মুজিব কাকুর জামা কাপড় ভাঁজ করে রাখতে শুরু করলেন। ঝোলা পায়জামায় ফিতা ভরলেন। পাকিস্তানি সেনার হাতে মুজিব কাকুর স্বেচ্ছাবন্দী হওয়ার এইসব প্রস্তুতি দেখার পরও আব্বু হাল না ছেড়ে প্রায় ঘণ্টা দেড় ধরে বিভিন্ন ঐতিহাসিক উদাহরণ টেনে মুজিব কাকুকে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু কিংবদন্তি সমতুল্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উদাহরণ তুলে ধরলেন যারা আত্মগোপন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। কিন্তু মুজিব কাকু তার এই সিদ্ধান্তে অনড় হয়ে রইলেন। আব্বু বললেন যে পাকিস্তানের সেনাবাহিনীর মূল লক্ষ্য হলো পূর্ব বাংলাকে সম্পূর্ণরূপে নেতৃত্ব শূন্য করে দেয়া। এই অবস্থায় মুজিব কাকু ধরা দেওয়ার অর্থ হলো আত্মহত্যা শামিল। তিনি বললেন, মুজিব ভাই, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হলেন আপনি, আপনার নেতৃত্বের উপরই তারা সম্পূর্ণ ভরসা করে রয়েছে। মুজিব কাকু বললেন, তোমরা যা করবার করো, আমি কোথাও যাব না। আব্বু বললেন, আপনার অবর্তমানে দ্বিতীয় কে নেতৃত্ব দিবে এমন ঘোষণা তো আপনি দিয়ে যাননি। নেতার অনুপস্থিতিতে দ্বিতীয় ব্যক্তি কে হবে দলকে তো তা জানানো হয়নি, ফলে দ্বিতীয় কারো নেতৃত্ব প্রদান দুরূহ হবে এবং মুক্তিযুদ্ধকে এক অনিশ্চিত ও জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হবে। আব্বুর সেদিনের এই উক্তিটি ছিল এক নির্মম সত্য ভবিষ্যৎবাণী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন। টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণার স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান। কথা ছিল যে মুজিব কাকুর স্বাক্ষরকৃত স্বাধীনতার ঘোষণা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বর্তমান শেরাটন অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করবেন। আব্বু বলেছিলেন, মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে, কারণ কালকে কি হবে আমাদের সবাইকে যদি গ্রেফতার করে নিয়ে যায় তাহলে কেউ জানবে না কি তাদের করতে হবে। এই ঘোষণা কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাবো। যদি বেতার মারফত কিছু করা যায় তাহলে সেটাই করা হবে। মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন, এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে, এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে। আব্বুর লেখা ওই স্বাধীনতার ঘোষণাই প্রায় হুবহু কপি করে পরদিন আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। ধারণা করা হয় যে 25 মার্চের কয়েকদিন আগে রচিত এই ঘোষণাটি আব্বু তার আস্থাভাজন কোনো ছাত্রকে দেখিয়ে থাকতে পারেন। স্বাধীনতার সমর্থক সেই ছাত্র হয়তো স্ব-উদ্যোগে বা আব্বুর নির্দেশেই স্বাধীনতার ঘোষণাটিকে বহির্বিশ্বের মিডিয়ায় পৌঁছে দেন।
মুজিব কাকুকে আত্মগোপন বা স্বাধীনতার ঘোষণায় রাজি করাতে না পেরে রাত 9টার কিছু পরে আব্বু ঘরে ফিরলেন বিক্ষুব্ধ চিত্তে। আম্মুকে সব ঘটনা জানালেন। মুজিব কাকুর সঙ্গে পুরান ঢাকার পূর্ব নির্ধারিত গোপন স্থানে আব্বুর আত্মগোপন করার কথা ছিল। মুজিব কাকু না যাওয়াতে পূর্ব পরিকল্পনা ভেস্তে যায়। সেই রাতে আম্মারও ঘরে থাকার কথা ছিল না। শিশু সোহেল ও ছোট মিমিকে সঙ্গে তারও বাসা ত্যাগ করার কথাই ছিল। আমাকে ও রিমিকে বুদ্ধি করে আম্মা তাঁতিবাজারে খালার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন মাত্র 2 দিন পূর্বেই। আব্বুর বন্ধু আওয়ামী লীগের MNO কোষাধ্যক্ষ আব্দুল হামিদ সেই সন্ধ্যায় এসেছিলেন আম্মাকে ফরাশগঞ্জে তার বাড়িতে নিয়ে যেতে। আম্মার ইচ্ছে ছিল যে আব্বুকে বিদায় জানিয়ে তারপর বাসা থেকে যাবেন। আব্বুর ফেরার কথা ছিল অনেক আগেই, কিন্তু মুজিব কাকু বাসা ত্যাগ না করার ফলে তাকে বুঝাতে আব্বুর অনেক সময় লেগে যায়। এদিকে হামিদ কাকু আমাদের বাড়িতে অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে যান। সেই সময় রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। স্বেচ্ছাসেবক ও জনতা গাছপালা কেটে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে। নেতৃবৃন্দের কাছেও খবর পৌঁছে গিয়েছে যে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করার পরপরই সামরিক বাহিনী আক্রমণ ও ধরপাকড় শুরু করবে। আওয়ামী লীগের নেতা কর্মী ও ছাত্রদের উপরে আঘাত আসবে। এই ধারণাটি বদ্ধমূল থাকলেও নিরস্ত্র ও নিরীহ জনগণের ওপর যে ঢালাওভাবে আঘাত হানা হবে, এই কথাটি অনেকেই ভাবতে পারেননি। সেদিন আব্বু বাসায় ফিরে খুব রাগান্বিত হয়ে আম্মুকে বললেন, মুজিব ভাই কিছুতেই বাসা থেকে যাবেন না, আমিও কোথাও যাব না। বাইরের পোশাক বদলে আব্বু ভগ্ন চিত্তে শটান হয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই প্রচণ্ড অস্থিরতা নিয়ে উঠে পড়লেন। বাসায় তখনও লোকজন আসা যাওয়া করছে। সবার মধ্যেই উদ্বেগ, উৎকণ্ঠা ও উত্তেজনা বিরাজমান। এরই মধ্যে নূরজাহান খালা, বেগম নূরজাহান মুর্শিদ, স্বাধীন বাংলাদেশের প্রথম সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও অধ্যাপক খান সারোয়ার মুর্শিদের স্ত্রী, আমাদের বাসায় এলেন। তিনি দেখেন আব্বুর মন খারাপ। বাসায় ক্রমাগত ফোন আসছে। আব্বু বললেন যে দেশের ঠিক কী হবে ঠিক নেই, আর এখন মহিলারা ফোন করছেন মহিলাদের আসনে নমিনেশনের ব্যাপারে তদবির নিয়ে। নূরজাহান খালা নিজে বেশ কিছু ফোন কল রিসিভ করলেন। ব্যারিস্টার আমিরুল ইসলামও এলেন আব্বুর খোঁজে। এসে দেখলেন যে বেগম মুর্শিদ বাইরের ঘরে বসা। ভেতরের ঘরে আব্বুর গলা তিনি শুনতে পেলেন। আব্বু জোরে জোরে আম্মুর সাথে কথা বলছিলেন। সেই সময় আর আব্বুর সাথে দেখা হলো না। তিনি বেগম মুর্শিদকে তার ইউনিভার্সিটি কোয়ার্টারে নামাতে চলে গেলেন। আম্মার কাছে রাখা রাইফেলের ব্যাগটি না পাওয়ায় আব্বু রেগে বলেছিলেন যে রোগীকে মাত্র 15 মিনিটের জন্য অজ্ঞান করা হয়েছে অপারেশনের জন্য। ওই 15 মিনিটের বাইরে 1 মিনিট অধিক সময়ও রোগীর জন্য ক্ষতিকর হতে পারে। যাই হোক, আম্মু শেষ পর্যন্ত ব্যাগটি খুঁজে পেলেন। চটের ব্যাগ ও তার মধ্যে রাখা রাইফেলটি তাড়াহুড়ায় শোবার ঘরের আলমারির মাথায় তুলে ভুলে গিয়েছিলেন। ব্যাগটি খুঁজে পাবার পরও আব্বুর অস্থিরতা কমল না। মুজিব কাকু বাসা থেকে বের হলেন না, কোনো নির্দেশনাও দিলেন না। এই ব্যাপারটি তাকে গভীরভাবে মর্মাহত ও বিচলিত করে। রাত প্রায় 11টার দিকে মুজিব কাকুর বাসা থেকে ডক্টর কামাল হোসেনকে সাথে করে ব্যারিস্টার আমিরুল ইসলাম আবারও ফিরে আসেন আমাদের বাসায়। আব্বু তখন সামনের ফুলবাগান ঘেরা লনে অস্থিরভাবে পায়চারি করছিলেন। তার পরনে লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি। গেটের সামনে গাড়ি থামিয়ে ব্যারিস্টার আমিরুল ইসলাম কথা বললেন আব্বুর সাথে। তিনি বললেন, মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আপনাকে যেতে হবে আমাদের সাথে। আব্বু প্রচণ্ড অভিমানের স্বরে বললেন, কি করব, কোথায় যাব? আমিরুল ইসলাম যখন আব্বুকে তাদের সাথে যাবার জন্য জোর তাগাদা দিচ্ছেন, তখনই আমাদের বাসার দক্ষিণে ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর বাংলাদেশ রাইফেলস, এখন বিজিবি বর্ডার গার্ড অব বাংলাদেশ এলাকা থেকে আওয়ামী লীগের কুমিল্লা হতে নির্বাচিত MNA মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি মোজাফফর হোসেন সাহেব দৌড়াতে দৌড়াতে গেটের কাছে এসে বললেন যে পাকিস্তান সেনাবাহিনী ইপিআরকে নিরস্ত্র করছে। কথাটি শোনার পর আব্বুর মনে পরিবর্তন এলো। তিনি মুজিব কাকুর কাছে হতে নির্দেশ না পাওয়া জনিত দ্বিধা আর দ্বন্দ্ব ছেড়ে ফেললেন। দ্রুত গতিতে ঘরের ভিতরে গেলেন। যখন ফিরে এলেন, কাঁধে তার রাইফেল ঝুলছে, কোমরের পিস্তল আর লুঙ্গির উপর সাদা ফতুয়া স্টাইলের হাফহাতা শার্ট। সহচরদের সাথে আব্বু বেরিয়ে পড়লেন অজানার পথে। আম্মাকে তড়িঘড়ি করে বলে গেলেন, তোমরা কি করবে করো, আমি চলে গেলাম। আম্মা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখলেন যে গাড়িটি ঝিগাতলার দিকে ছুটে গেল
এবং একটু পর আবার ঘুরে এসে লালমাটিয়ার পথে সা করে মিলিয়ে গেল। এই সময় আম্মাও দ্রুত সিদ্ধান্ত নিলেন যে সোহেল ও মিমিকে নিয়ে তিনি বাড়ি ত্যাগ করবেন আমাদের গাড়িতে করে। কিন্তু তার আগে গুলি ও ফ্লেয়ার ছুটতে ছুটতে পাকিস্তানি বাহিনীর জিপ গাড়িগুলো আমাদের বাড়ির দিকে আসতে থাকলো। ফ্লেয়ার ছেড়ার ফলে নিকষ কালো রাত্রি প্রভাতের মতো উজ্জ্বল হয়ে উঠল। কোনো ক্ষুদ্র প্রাণীরও লুকিয়ে রাস্তা পার হওয়ার উপায় নেই। গাড়ি করে পালানো তো দূরের কথা, টেলিফোন ও বিদ্যুতের লাইনগুলো ঝমঝম শব্দে খুলে পড়ল। আম্মা উপস্থিত বুদ্ধি খাটিয়ে সোহেল ও মিমিকে নিয়ে চলে গেলেন দোতলায়, যেখানে মাত্র বছরখানেক আগেই নতুন ভাড়াটে হয়ে এসেছিলেন কালীগঞ্জ ছাত্রলীগের একসময় সহসভাপতি বিলেত ফেরত তরুণ ব্যারিস্টার আব্দুল আজিজ বাগমার ও তার প্রাণবন্ত সদালাপী নবপরিণীতা স্ত্রী আতিয়া বাগমার, আমাদের প্রিয় আতিয়া কাকি। আম্মা ও আতিয়া কাকি উর্দুভাষী ভাড়াটে সাজলেন। আতিয়া কাকির পরনে সালোয়ার কামিজ, আম্মা শাড়ি বদলে সালোয়ার কামিজ পরার সময় পাননি। তারা দুজনেই গৌরবর্ণের, সাধারণ বাঙালি নারীর তুলনায় উঁচা এবং লম্বা, এবং উর্দু ভাষায় দুজনেই পারদর্শী ছিলেন। পাকিস্তানের বাহিনী শেল ও গুলি ছুটতে ছুটতে আমাদের বাড়িতে উপস্থিত হলেন। তারপর দোতলার শোবার ঘরে প্রবেশ করে আম্মা ও আতিয়া কাকির বুকের উপর স্টেনগান ধরে রুক্ষ স্বরে উর্দুতে জিজ্ঞেস করলেন, তাজউদ্দিন কোথায়? মিসেস তাজউদ্দিন এখানে কোনজন, তুমি না তুমি? আতিয়া কাকি খুব দৃঢ় স্বরে উর্দুতে প্রতিবাদ করে বললেন, আপনারা ভুল করছেন, এখানে মিসেস তাজউদ্দিন নেই, আমরা সকলে ভাড়াটিয়া। আমাদের বাড়িওয়ালা তাজউদ্দিন সাহেব নিচতলায় থাকেন। আম্মার দারুণ আশঙ্কা হচ্ছিল যদি নিচের তলায় ফ্রেমে বাঁধানো ছবিগুলো দেখে আম্মাকে চিনে ফেলে। তিনি কোলে করে সোহেলকে নিয়ে নিজের মুখটা খানিকটা আড়াল করে কপট ধমকের স্বরে আতিয়া কাকিকে উর্দুতে বললেন, আমি তোমাকে প্রথমেই মানা করছিলাম রাজনীতিবিদদের বাড়ি ভাড়া না নিতে। হায় আল্লাহ, এখন ছেলে মেয়ে নিয়ে এই ভোগান্তি আমার নসিবে ছিল। আমি কালই করাচির টিকিট কেটে এই দেশ ছাড়ব। আতিয়া কাকি ও আম্মার অভিনয়টি ছিল দারুণ। তাদের দিকে তাক করা স্টেন গানগুলো সরে গেল। তারা সে যাত্রায় রক্ষা পেলেন। পরবর্তী সময়ে আম্মা ও আতিয়া কাকির মুখে এই ঘটনাটি এতবার আমরা শুনেছিলাম যে পুরো সংলাপ আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল। আতিয়া কাকি ও আম্মা রক্ষা পেলেও অন্য ঘর ও নিচতলা থেকে আজিজ কাকু, তাদের বাবুর্চি আব্দুল, আমাদের ফুফাতো ভাই তোফাজ্জল হোসেন, মামাতো ভাই হাসান মাহমুদ, আমাদের বাড়ির যিনি দেখাশোনা করতেন সেই বারেক মিয়াকে পাকিস্তানি সৈন্যরা বন্দি করে। আটক থাকা অবস্থায় তাদের উপর চলে প্রচণ্ড নির্যাতন। সেদিন অর্থাৎ 25 মার্চ রাতে নিচতলায় কাজের ছেলে কিশোর দিদারের ওপর আসে আক্রমণের প্রথম ঝাপটা। তাকে আব্বা ও আম্মার সন্ধান জিজ্ঞেস করা হয়। তখন সেই কিশোর উপস্থিত বুদ্ধি না হারিয়ে বলে ওঠে যে দুপুরের মধ্যাহ্ন ভোজ সেরে তারা কোথায় চলে গিয়েছে সে জানে না। দিদার সে যাত্রায় পাকিস্তানি সৈন্যদের কাছ থেকে রক্ষা পেয়ে পালিয়ে যায়। সৈন্যরা চলে যাওয়ার পর চুপি চুপি আবার ফিরে আসে নানার কাছে। সৈন্যরা নিস্তালায় আমাদের 78 বছরের বর্ষিয়ান নানা সৈয়দ সিরাজুল হকের বুকেও স্টেনগান ঠেকিয়ে কর্কশ্বরে আব্বু ও আম্মার খবর জানতে চায়। অসুস্থ নানা উঠে বসে ইংরেজি ও উর্দুতে কথা বলার চেষ্টা করেন। দুজন অপেক্ষাকৃত ভদ্রগোছের অফিসার নানাকে শুয়ে পড়তে বলে। নানা সেই আদেশে মৃত্যুর সংকেত মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু কলেমা পড়তে পড়তে পুনরায় শুয়ে পড়েন। এরপর কিছুদিনের মধ্যে পুরো বাড়িটি পরিণত হয় পাকিস্তানি বাহিনীর ছোটখাটো ক্যাম্পে। নানা কিছুতেই বাড়ি না ছাড়ার সংকল্প নেওয়া দিদার সহ গৃহবন্দী হন। প্রথম যে দল ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করে তাদের ঊর্ধ্বতন অফিসার বিভিন্ন উছিলায় নানার কাছ থেকে আম্মা ও আব্বুর সন্ধান জানার চেষ্টা করে বিফল হয়। প্রথম ব্যাচের অফিসারটি ছিল আচরণে শ্রদ্ধাশীল। নানা তার জ্ঞানের ঝুলি থেকে তাকে নানা রকম উপদেশ দিতেন। শেখ সাদির নীতি উপদেশগুলোর মধ্যে দিয়ে তিনি জেনারেল ইয়াহিয়ার অমানবিক নীতি ও কার্যকলাপের সমালোচনা করতেন। পাকিস্তান বাহিনীর ওই অফিসার আব্বুর কথা জিজ্ঞেস করলে তিনি বারান্দায় স্তূপাকারে রাখা খবরের কাগজের সামনে নিয়ে তাকে বলেন যে এই খবরের কাগজগুলো পড়লেই আপনি তাজউদ্দিন সম্বন্ধে জানতে পারবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নানার আরবি, ফার্সি ও ইংরেজি জ্ঞান ও ধর্মীয় বিষয়ে অগাধ পাণ্ডিত্য দেখে পাকিস্তানি সেনাবাহিনীর এই অফিসার একসময় বিস্ময় প্রকাশ করে বলেন, সৈয়দ সাহেব, আপনি ছিলেন আরবির প্রফেসর এবং ইসলাম ধর্ম সম্বন্ধেও আপনার অগাধ জ্ঞান আছে, অথচ আপনার মেয়ের কিনা বিয়ে দিলেন এক হিন্দুর সঙ্গে। নানা প্রতিবাদ করে বললেন, আমার জামাতা হিন্দু নয়, তার নাম তাজউদ্দিন আহমেদ।
ঢাকা কলেজে সে আমার আরবি ক্লাসের সেরা ছাত্র ছিল। কিন্তু সেই অফিসার পূর্ণ আত্মপ্রত্যয়ের সঙ্গে প্রতিবাদ করে নানাকে বললেন, ওর নাম তাজউদ্দিন নয়, ওর আসল নাম হলো তেজারাম। সে এক ভারতীয় হিন্দু। পাকিস্তানে অনুপ্রবেশ করেছে পাকিস্তান ভাঙার জন্য। পুরো পাকিস্তান সামরিক বাহিনীর মস্তিষ্কে ওই বিদ্বেষপূর্ণ সাম্প্রতিক ও বানোয়ার তথ্যগুলো সুপরিকল্পিতভাবে ঢুকিয়ে দেয়া হয়েছিল। মুজিব কাকু পাকিস্তান কারাগারে বন্দী। তারপরও স্বাধীনতার যুদ্ধ থেমে থাকেনি। হুঁশিয়ার কান্ডারির মতোই আব্বু ধরেছিলেন মুক্তিযুদ্ধের হাল। সে কারণেই পাকিস্তান সরকার আব্বুকে তাদের ১ নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। আম্মা ও আতিয়া কাকি তাদের উপস্থিত বুদ্ধি ও সাহস দিয়ে সেদিন পাকিস্তানি সৈন্যদের হাত থেকে রক্ষা পাওয়ার পর আম্মা আবারও দ্রুত সিদ্ধান্ত নেন দ্বিতীয় কোনো বাহিনী চলে আসার আগেই গৃহত্যাগ করবেন। ২৬ মার্চ চারিদিকে কারফিউ চলছে। বাড়ির সামনে পাকিস্তানি সৈন্যবাহিনী আনাগোনা। পাশের বাড়ির ছাদে নিজেকে আড়াল করে সাকিবার বাবা ইশারায় আম্মাকে বললেন তার বাড়িতে আশ্রয় নেয়ার জন্য। কিন্তু তার বাড়িটি আমাদের বাড়ির মতোই বড় রাস্তার উপরে হওয়াতে পাকিস্তানি সৈন্যদের নজর এড়িয়ে সেখানে আশ্রয় নেওয়া দুরূহ। আতিয়া কাকির সহায়তায় আম্মা অতি সন্তর্পণে দোতলা থেকে নিচতলায় নেমে এলেন। কোলে সোহেল এবং মিমির হাতে হাত ধরা, সঙ্গে কাজের মেয়ে আমেনা বেগম। নিচতলায় ভেতরের বারান্দায় নানা বসা। তার দৃষ্টিতে যেন সব হারাবার ব্যথা। আম্মা নানার পা ছুঁয়ে সালাম করে দোয়া চাইলেন। বললেন তিনি পেছনের বাড়ির দেয়াল টপকিয়ে পালাতে যাচ্ছেন। নানা ব্যাকুল কণ্ঠে আম্মাকে রুখতে চাইলেন। বললেন, লিলি, তুই যাস নে, মিলিটারির হাতে ধরা পড়ে যাবি। চারিদিকে তখনও কারফিউ চলছে। ধরা পড়ার ভয় প্রতিপদে। আম্মা আর পিছনে ফিরে চাইলেন না। ভয় হলো কি জানি যদি মায়ার টানে দুর্বল হয়ে পড়েন। পেছনের বাড়ির ভদ্রলোক ছিলেন অতি সজ্জন এক ব্যক্তি। সিলেটে তার বাড়ি, নাম আব্দুল মুবিন চৌধুরী। মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর অবসরপ্রাপ্ত শমশের বিন মুবিন চৌধুরীর পিতা। তিনি ও তার স্ত্রী তাহমিদুন নাহার সহ পুরো পরিবার ছুটে এলেন আম্মা ও শিশু ভাই বোনকে দেওয়াল পার করানোর সহযোগিতা করতে। ভদ্রলোক আম্মাকে তার মেয়ে সম্বোধন করে অতি সমাদরে বরণ করলেন। অথচ নতুন এই প্রতিবেশীদের সঙ্গে আম্মার আগে কখনো কোনো আলাপ পরিচয় হওয়ার সুযোগ হয়নি। ২৭ মার্চ সকাল ৮টায় কারফিউ তুলে নেওয়া হয়। তখন আমাদের অসম সাহসী বড় মামুস ক্যাপ্টেন সৈয়দ গোলাম কিবরিয়া আম্মাকে তার আশ্রয়দাতার বাড়ি থেকে নিয়ে যান। শঙ্কা ছিল আম্মার খোঁজে সামরিক বাহিনী আশেপাশের বাড়িতেও হামলা চালাতে পারে। আতিয়া কাকিও সেদিন চলে গেলেন শান্তিনগরে তার মায়ের বাড়িতে। যাওয়ার সময় নানার কাছে তিনি কিছু টাকা রেখে গেলেন। যদি আজিজ কাকু ফিরে আসেন তখন এই টাকা কাজে লাগবে। সেদিন বেলা ১১টায় বড় মামুর ধানমন্ডির ১৩/২ এর বাড়িতে মুসা সাহেব নিয়ে আসেন সেই ঐতিহাসিক চিরকুট। আম্মা শ্বাসরুদ্ধকর অবস্থায় বারবার করে পড়লেন। আব্বুর পরিপাটি মুক্তোর মতো ছোট্ট হাতের লেখা ছোট্ট কটি অসামান্য বাক্য। লিলি, আমি চলে গেলাম। যাবার সময় কিছুই বলে আসতে পারিনি, মাফ করে দিও। আবার কবে দেখা হবে জানি না। মুক্তির পর তুমি ছেলে মেয়ে নিয়ে ৭.৫ কোটি মানুষের সঙ্গে মিশে যেও। দোলন চাপা। দোলন চাপা আব্বুর ছদ্মনাম। আব্বুর চিরকুট পড়ার পর আম্মা তার হৃদয়ের অনুভূতিকে ব্যক্ত করেছিলেন এভাবে, কতক্ষণ যে কাগজটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসেছিলাম জানি না। সেদিনের সেই মুহূর্তে এই কথা কয়টি শুধু কথার কথাই ছিল না। জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার জন্য সেই লেখাগুলো ছিল এক একটি পবিত্র প্রেরণার উৎস। ৭.৫ কোটি মানুষের সঙ্গে নিজেকে নতুনভাবে নতুন রূপে আবিষ্কার করেছিলাম সেদিন। তারপর ফিরে পেলাম এক নতুন সত্তা। শুরু হলো এক অবিস্মরণীয় মহান যাত্রা। এরপর তিনি প্রস্তুতি নিলেন বন্ধুর যাত্রাপথ অতিক্রম করার জন্য। আব্বুর চিঠিটি আম্মার কাছে অসামান্য প্রেরণার সঞ্চার ঘটালো। বড় মামুর বাড়ির ওপর পাকিস্তানি সেনাদের চোখ পড়তে পারে এই আশঙ্কায় আম্মা বড় মামুর প্রবল ইচ্ছার বিরুদ্ধে আশেপাশের কিছু বাড়িতে ক্ষণস্থায়ী অবস্থানের ব্যর্থ চেষ্টা করলেন। এক বাড়ির দরজা খুললই না। অপর বাড়ির সরকারি কর্মকর্তা তাকে গৃহে আশ্রয় দেওয়ার কিছু পরে রাতের আধারে বের হয়ে যেতে বাধ্য করলেন। আম্মা ফিরে এলেন বড় মামু ও মামির উষ্ণ স্নেহ ছায়াতলে। তারপর সতর্কতা অবলম্বনের জন্য আবারও স্থান পরিবর্তন। ৩০ মার্চ সকালে মগবাজারের রাস্তায় আম্মার সঙ্গে রিমি ও আমার দেখা হলো। খালাতো ভাই সাইদ ভাই আম্মার কাছে আমাদের পৌঁছে দিলেন।
25 মার্চের ভয়াল রাত্রির পর আমাদের প্রতিটি দিন যেন এক এক যুগের মতো করে কাটছে। মনে হলো কত যুগ পরে আম্মার দেখা পেলাম। ছোট্ট ভাই সোহেল ও আদুরি মিমিকে আমরা 2 বোন জাপটে ধরে বড় মামুর লাল হিলম্যান গাড়িতে আম্মার ও আমেনার পাশে চড়ে বসলাম। বড় মামু গাড়ি চালাচ্ছেন, পাশে আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক ও পৃষ্ঠপোষক আফতাবউদ্দিন মিয়া, আজিজ কাকুর দূর সম্পর্কের ভগ্নিপতি ও ব্যবসায়ী। আমরা ডেমরা ঘাট দিয়ে লঞ্চে করে আফতাবউদ্দিন সাহেবের কালীগঞ্জের বাড়ি জামালপুরে যাব। নিরাপত্তার খাতিরে শহর আমাদের ছাড়তেই হলো। গাড়িতে বসে আম্মার কাছে উজাড় করে দিলাম আমাদের 1 সপ্তাহের রোমহর্ষক ট্র্যাজিক অ্যাডভেঞ্চারের কাহিনী। 25 মার্চের সন্ধ্যা পর্যন্ত রিমি ও আমি তাঁতিবাজারে খালাতো ভাই বোনদের সঙ্গে খোলা ছাদে যার পর্নায় আনন্দে খেলে বেরিয়েছিলাম। স্কুলে যেতে হচ্ছিল না, তাই মনে একটু বেশিই আনন্দ ছিল। 2 দিনের মধ্যেই আমরা মাঞ্জা দিয়ে ঘুড়ি উড়াতে শিখে গেলাম। পাশের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ছাদে রং বেরঙের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা শুরু হলো। ঘুড়ি ওড়ানোর ফাঁকে ফাঁকে আমি মহা উদ্যমে খালার বাড়ির পুরো দেয়াল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার ছবি সাদা চকে এঁকে ভরে ফেললাম। পাশে বড় বড় করে লিখলাম জয় বাংলা। খালার বাড়ির চারপাশে বাদরের উপদ্রব, খাবার দাবার সামলে রাখতে হতো। আমাদের চোখের সামনেই রান্নাঘর থেকে কলা তুলে বাদর চম্পট দেয়। সবচেয়ে মজা লাগতো মা বাদর যখন সন্তানকে পিঠে নিয়ে ঘেঁষাঘেঁষি পুরনো বাড়ির এক কার্নিশ থেকে অপর কার্নিশে নির্ভয়ে লাফিয়ে পার হয়ে যেত। সেই ভয়াল কালো রাতের সন্ধ্যায় আমাদের খেলা অনিচ্ছাকৃতভাবে বন্ধ হলো খালার তাগাদায়। হাত মুখ ধুয়ে খালার হাতের মজাদার খাবার খেয়ে সারাদিনের খেলাধুলায় শ্রান্ত আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। প্রায় মধ্যরাতে আমাদের ঘুম ভেঙে গেল ভয়ানক গোলাগুলি ও অগণিত মানুষের চিৎকারের শব্দে। হিন্দু অধ্যুষিত তাঁতিবাজার ও পার্শ্ববর্তী শাঁখারি বাজারে আগুন জ্বলছে। চারিদিকে শুধু মরণ চিৎকার ও বাতাসে পোড়া গন্ধ। বিস্ময়, আতঙ্ক ও অনিশ্চয়তা মিশ্রিত রাত্রি দেখতে দেখতে পার হয়ে গেল। পরদিন সারাদিন কারফিউ। তার মধ্যেই দিন দুপুরে খালার বাড়ির পেছনের নাগরমহল সিনেমা হলের কাছ থেকে ভেসে এলো অসহায় মানুষের মরণ আর্তনাদ ও প্রচণ্ড ব্রাশফায়ারের শব্দ। খালার বাড়ির পেছনের বারান্দা দিয়ে নাগরমহল সিনেমা হলের একাংশ দেখা যেত। আমাদের চোখের সামনে সিনেমা হলটিকে জ্বলতে দেখলাম। আগুনের সঙ্গে বিশ্রী কালো ধোঁয়া চারপাশের বাড়ি থেকে ধেয়ে এলো। খালার বাড়ির ভেতরে ধোঁয়ায় ভরে গেল। মনে হলো মৃত্যু বুঝি আসন্ন। আমরা সকলেই আল্লাহর নাম স্মরণ করতে থাকলাম। আগুনের হাত থেকে খালার বাড়ি রক্ষা পেলেও আতঙ্ক ও অনিশ্চয়তা বড়দেরকে ঘিরে ধরল। ছোট হওয়ার একটি বিশেষ সুবিধা ছিল এই যে আমরা বিচরণ করতাম বর্তমানে। অপরিবর্তনীয় অতীত ও অজানা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাববার সময় আমাদের ছিল না। আমরা সহজেই মানিয়ে নিতাম বিরামহীন বর্তমানের প্রতিটি মুহূর্তের সঙ্গে। তাৎক্ষণিক স্বস্তি সঞ্চয়ের জন্য ধ্যানভানের প্রথম পর্যায়ে সদা ভ্রাম্যমান মনটিকে অতীত ও ভবিষ্যৎ থেকে মুক্ত করে যেমন সন্নিবিষ্ট করা হয় শ্বাস প্রশ্বাসের উত্থান ও পতনের সঙ্গে, আমরা ছোটরাও তেমনি মগ্ন হয়ে যেতাম সদা বিরাজমান বর্তমান স্পন্দনের সঙ্গে। এই কারণেই দুশ্চিন্তা যেমন আঁকড়ে ধরত না, তেমনি স্মৃতির পটে যা আঁকা হয়ে যেত তা হতো নিখাত ও পক্ষপাত দোষমুক্ত অভিজ্ঞতার এক অনুপম চিত্রলিপি। 26 মার্চ দিন ও রাত্রির কারফিউর মধ্যে দিয়েই সন্তর্পণে অলিগলি পেরিয়ে ও পাঁচিল টপকিয়ে খালার বাড়িতে আশ্রয় নিল বহু মানুষজন। অকুতোভয় খালা সকলকে সাদরে বরণ করলেন। আশ্রিতদের কাছেই শোনা গেল নাগরমহল সিনেমা হলে আগুন লাগার কাহিনী। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা আশেপাশের বস্তিতে গুলি চালিয়ে ও আগুন জ্বালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করে। অনেকে প্রাণে বাঁচতে নাগরমহল সিনেমা হলে আশ্রয় গ্রহণ করার পর বর্বর সেনারা সেই হলটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন থেকে বাঁচার জন্য দলে দলে মানুষ রাস্তায় বের হওয়ার পর তাদের উপর ঢালাওভাবে গুলিবর্ষণ শুরু হয়। শতাব্দীর জঘন্যতম সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডগুলোর অন্যতম কারণটি ছিল জাতিভিত্তিক। হিন্দু ও মুসলিম নির্বিশেষে বাঙালি হওয়ার কারণেই নিরীহ ও নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়। ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করে আমাদের পরিচয় গোপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারফিউয়ের মধ্যে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি ও হত্যাকাণ্ডের খবরটিও ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে। রিমি ও আমাকে বলা হলো যদি সৈন্যরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের পরিচয় জানতে চায়, আমরা যেন আব্বুর নাম গোপন করি। খালু সিরাজুল ইসলাম চৌধুরীকেই যেন বাবা হিসেবে পরিচয় করিয়ে দেই।
চারপাশে এই নৃশংসতা দেখে আমার মনটি বিদ্রোহ করতে চাইল। আমি বললাম, যদি মরতে হয় আব্বুর পরিচয় নিয়েই মরব। আমার সেদিনের উক্তিটি ছিল মর্মান্তিক অভিজ্ঞতার আলিঙ্গনে পিষ্ট এক বালিকার অবোধ আস্ফালন মাত্র। বাড়ির সকলে ইতোমধ্যেই আমার চক দিয়ে আঁকা নৌকার ছবি ও জয় বাংলা শব্দমালা মুছে ফেলেছে। এতটুকু অসতর্ক হলেই বাড়ি ভর্তি সকল মানুষ মৃত্যুমুখে পতিত হবে। এই রূঢ় সত্যটি দিবালোকের মতোই স্পষ্ট হয়ে উঠল। ২৭ মার্চ সকালে কয়েক ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়া হলো। সেই সময় বড় মামু মামাতো ভাই মাসুদকে নিয়ে উপস্থিত হলেন মুক্তির দিশারি রূপে। আমাদের দুই বোনকে সঙ্গে নিয়ে তিনি রওনা হলেন মগবাজারের পথে। চারিদিকে ছড়িয়ে থাকা অগণিত লাশের সারি ও রক্তাক্ত রাজপথের মধ্যে দিয়ে পথ করে ধীরে ধীরে এগিয়ে চলল বড় মামুর লাল হিলম্যান গাড়িটি। আব্বু ও আম্মুর খবর জানার জন্য আমাদের মন অধীর হয়ে উঠল। আমাদের ব্যাকুল প্রশ্নের উত্তর বড় মামু দিলেন খুব সংক্ষেপে। আব্বু দুর্গম পথ পাড়ি দিয়েছেন বাঙালি জাতিকে মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে। আম্মা আত্মগোপন করে রয়েছেন ঢাকা শহরের মধ্যেই। বড় মামু আমাদের নিয়ে গেলেন মগবাজারে ছোট মামুর সৈয়দ গোলাম মওলার বাড়িতে। সেখানে আমরা এক রাত কাটালাম। পরদিন খুব ভোরে তিনি পরিবার সহ বরিশালের উলানিয়া অঞ্চলে মামির বাবার বাড়িতে চলে গেলেন। রিমি ও আমি এরপর আশ্রয় নিলাম মগবাজারে সদ্য বিবাহিত দম্পতি আমাদের খালাতো ভাই সাইদ ও ফুপাতো বোন আনার আপার স্নেহাশ্রয়ে। ৩০ মার্চ সকালে বড় মামু আবারও এলেন আমাদের নিতে। শিশুকাল থেকেই বড় বোনের ভালোবাসা দিয়ে যে আনার আপা আমাদের আগলে রেখেছিলেন, তাকে ছেড়ে আসতে আমাদের যার পর্নাই কষ্ট হচ্ছিল। আমরা ব্যথিত চিত্তে পরস্পরের কাছ থেকে বিদায় নিলাম। দুরন্ত সাহসী সাইদ ভাই ও বড় মামু আমাদের নিয়ে গেলেন মগবাজারের রাস্তার একপাশে রাখা পরিচিত হিলম্যান গাড়িটির কাছে। গাড়ির ভেতর আবিষ্কার করলাম আম্মাকে। শুরু হলো উজাড় করে হৃদয়ের কথা বলা বন্ধুর অজানা পথে পাড়ি দেওয়ার প্রারম্ভে। সতর্কতা অবলম্বনের জন্য টিকাটুলি মোড়ে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। দুটা বেবি ট্যাক্সি আমাদের পৌঁছে দিল ডেমরাঘাট পর্যন্ত। কৌতূহলী মানুষের নানা জিজ্ঞাসাবাদ এড়িয়ে লঞ্চে করে আমরা পৌঁছালাম কালীগঞ্জে আফতাবউদ্দিন মিয়ার বাড়িতে। এই এলাকায় তিনি পাগলা আফতাব নামেই বেশি পরিচিত। সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত কুচকুচে কালো ও লম্বা দাড়িওয়ালা সদাহাস্য আফতাব মিয়া নাকি এককালে মানসিক রোগাক্রান্ত ছিলেন। ভালো হয়ে যাওয়ার পর তার পাগলা উপাধিটি রয়ে যায়। তার বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হলো আসন্ন বৈশাখের কালবৈশাখী ঝড়। পরন্ত বিকেলের রক্তিম আভায় ঢাকা পড়ে গেল ঘন কালো মেঘে। পাড়ার মেয়েদের আমন্ত্রণে রিমি ও আমি ঝড়ো হাওয়ার মতোই মিলিয়ে গেলাম আমের বনে আম কুড়াতে। মহা ফুর্তিতে কচি আমে কোচর ভরে ফিরে এলাম আম্মার কাছে। ঘরে কূপবাতি টিমটিম করে জ্বলছে। আম্মা আশঙ্কা করছিলেন যে বিজলিবাতি জঙ্গলের পরিবেশে আমরা হয়তোবা ভয় পাব। কিন্তু আম্মার আশঙ্কাকে খণ্ডন করে আমি উৎসাহ ভরে বলে উঠলাম, আম্মা, আমরা আর ঢাকায় যাব না। এখানে দিনের বেলায় গাছের নিচে নিচে ঘুরে বেড়াবো আর রাতে পড়ব। কি মজা হবে না আম্মা? 11 বছরের জ্যেষ্ঠ কন্যার এই অভাবনীয় প্রস্তাবটি শুনে আম্মার ভাবনার রাজ্যে যে কথাগুলো সেই মুহূর্তে জড়ো হয়েছিল তা পরবর্তী সময়ে তিনি প্রকাশ করেছিলেন এইভাবে। আমি ওই জঙ্গলের মধ্যে ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে দাঁড়িয়ে রাগের পরিবর্তে সশব্দে হেসে উঠলাম। আমার সঙ্গে মেয়েরাও হাসছে। ওরা ভেবেছে আমি আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছি। তার জন্যই এই হাসি। যেন শিশু প্রাণের ভয়লেশহীন এক অগাধ গতির সঙ্গে তাল মিলিয়ে এরাও চলছে। সেখানে কোনো ভয়, দুশ্চিন্তা ও পরবর্তী মুহূর্তে নিদারুণ অনিশ্চয়তার বিন্দুমাত্র কোনো ছাপ নেই। আফতাবউদ্দিন মিয়া ও পরিজন নিয়ে আমাদের সাদরে বরণ করে আশ্রয় দেওয়ার পরেও পরদিন গভীর রাতে সেই স্থানও আমাদের ত্যাগ করতে হলো। আমাদের আসার খবর চারিদিকে রটে গিয়েছে। এরপর আমরা সোজা রওনা দিলাম আব্বুর মাতৃভূমি আমাদের গ্রামের বাড়ি দরদরিয়ার পথে। এবারে আর রেলগাড়িতে যাত্রা নয়। শীতলক্ষা নদীপথে রৌদ্রোল্লসিত ভোরের মিষ্টি বাতাসে আমাদের ছইওয়ালা নৌকা তরতর করে এগিয়ে চলল। মাঝির কাছে আমাদের পরিচয় গোপন রাখা হলো। আম্মা তার সর্বক্ষণের সঙ্গী রেডিওতে কান পেতে বিবিসি, ভয়েস অব আমেরিকা ও কলকাতার আকাশবাণী বেতার কেন্দ্রের সংবাদ শোনার চেষ্টায় রত। আকাশবাণীর সংবাদে ভেসে এলো জনপ্রিয় সংবাদ পাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সোনালী কণ্ঠ। এবার বাংলায় নতুন মন্ত্রিসভা,
ওপার বাংলায় গণহত্যা ও যুদ্ধের দামামা। আব্বুর সহোদর মেজ ভাই আমাদের মফিজ কাকু আমাদের আশ্রয় দিলেন তার পরম আদর ও স্নেহের ডানাতলে। ওখানে আমাদের সমবয়সী চাচাতো বোন ইপি ও দীপির সঙ্গে শুরু হলো খেলা আর খেলা। জ্যোৎস্না ভরা রাতে উঠানের পাশে রাখা খড়ের গাদার পেছনে ও দক্ষিণের কোঠাবাড়ির কাঠের মাচায় উঠে আমরা লুকোচুরি খেলতাম। আমাদের খেলায় যোগ দিত ওয়াহিদুল, পেয়ারা, খোকন, সমত্ত, হরেশা, এইসব আত্মীয় ও গ্রামের ছেলেমেয়েরা। বাড়ির সামনের পুকুরে ঢেউয়ে চাঁদের আলো থির থির করে কাঁপত। শাল ও গজারি বন চৈতি হাওয়ায় দোলায় দুলত শনশন শব্দ করে। ঝিঝি পোকার অবিশ্রান্ত ডাক, হাজার হাজার জোনাকির নক্ষত্র মালায় ঘেরা বন ও হারিকেনের দিকে ফিকে আলোয় আমরা লুকোচুরি খেলা খেলতাম। দারুণ জমে উঠত সেসব খেলা। আলো ও আধারের রহস্য কেটে কেটে আমরা খুঁজে বেড়াতাম একে অন্যকে। 10 এপ্রিল রাতটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র থেকে বরাবরই প্রচার করা হচ্ছিল যে রাত 10টার পর একটি বিশেষ সংবাদ প্রচারিত হবে। রান্নাঘরে ব্যস্ত কাকিকে আম্মা পশ্চিমের কোঠার দোতলার আমাদের শোবার ঘরে ডেকে নিলেন। আম্মার নির্দেশে খেলা ফেলে ইপি ও দীপি সহ রিমি ও আমি জমা হলাম আম্মার খাটের ওপর। বাইরের বাংলা ঘরের বারান্দায় গ্রামের লোকজন সহ রেডিও ঘিরে মফিজ কাকুও অপেক্ষা করছেন সেই বিশেষ সংবাদের। রাত 10টায় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সতেজ ও মসৃণ কণ্ঠে উচ্চারিত হল শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সংবাদটি। তিনি বললেন, স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের নতুন এই রাষ্ট্রের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। এখন বাংলাদেশে বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে। তারপর শুরু হলো আব্বুর ভাষণ। আব্বুর কণ্ঠ শুনে বিপুল বিস্ময় ও আনন্দে আমরা বাকরুদ্ধ, যেন স্বর্গলোক থেকে ভেসে আসছে কোনো দৈব কণ্ঠ। ইথার তরঙ্গের মধ্যে দিয়ে ভেসে আসা আব্বুর কণ্ঠস্বর আমরা শুনলাম এমনই একাগ্রতার সঙ্গে। আব্বু বললেন, স্বাধীন বাংলাদেশের বীর ভাই ও বোনেরা, বাংলাদেশের 7.5 কোটি মুক্তিপাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। যতদিন বাংলার আকাশে চন্দ্র, সূর্য, গ্রহ তারা রইবে, যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে, ততদিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামের বীর শহীদদের অমর স্মৃতি বাঙালির মানসপটে চির অম্লান থাকবে। পুরাতন পূর্ব পাকিস্তানের ধ্বংসাবশেষের উপর নতুন বাংলাদেশ গড়ে তুলবার সংকল্পে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই পবিত্র দায়িত্ব পালনে এক মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না যে এই যুদ্ধ গণযুদ্ধ, এবং সত্যিকার অর্থে এক কথায় বলতে হয় যে এই যুদ্ধ বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ। খেটে খাওয়া সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, তাদের সাহস, তাদের দেশপ্রেম, তাদের বিশ্বাস, স্বাধীন বাংলাদেশের চিন্তায় তাদের নিমগ্ন প্রাণ, তাদের আত্মাহুতি, তাদের ত্যাগ ও তিতিক্ষায় জন্ম নিল এই নতুন স্বাধীন বাংলাদেশ। 7.5 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফলপ্রসূ হয়ে উঠুক আমাদের স্বাধীনতার সম্পদ। বাংলাদেশের নিরন্ন দুঃখী মানুষের জন্য রচিত হোক এক নতুন পৃথিবী, যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। আমাদের প্রতিজ্ঞা হোক ক্ষুধা, রোগ, বেকারত্ব আর অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি। এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক 7.5 কোটি বীর বাঙালি ভাই বোনের সম্মিলিত মনোবল ও অসীম শক্তি, যারা আজ রক্ত দিয়ে উর্বর করেছে বাংলাদেশের মাটি, যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ। তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তিপ্রস্তর লেখা হোক জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ। আব্বুর সুদীর্ঘ বক্তৃতা বাংলাদেশের সর্বস্তরের মানুষকে উদ্দেশ্য করে রচিত হয়েছিল। তার বক্তব্যের প্রতিটি ছত্রেই ছিল সুচিন্তিত দিক নির্দেশনা স্বাধীনতার লক্ষ্যে ও স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য। সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনকে স্বাধীন বাংলাদেশের সরকারের নিয়ন্ত্রণাধীন করে এবং সরকারের পক্ষ থেকে ভাতা ও নিয়োগপত্র প্রদান করে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছিল অত্যন্ত সুচারুরূপে।
রক্তছড়া গণহত্যার শিকার একটি জাতির চরম সংকটপূর্ণ সময়ের দূরদর্শী নেতা আব্বুর সজাগ দৃষ্টি ছিল সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে। তিনি দ্বিধাহীন কণ্ঠে সেদিন বলেছিলেন, বিদেশি রাষ্ট্রসমূহের কাছে যে অস্ত্র সাহায্য আমরা চাইছি, তা আমরা চাইছি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে একটি স্বাধীন দেশের মানুষ আর একটি স্বাধীন দেশের মানুষের জন্য। এই সাহায্য আমরা চাই শর্তহীনভাবে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের শুভেচ্ছা ও সহানুভূতির প্রতীক হিসেবে, হানাদারদের রুখে দাঁড়াবার এবং আত্মরক্ষার অধিকার হিসেবে, যে অধিকার মানবজাতির শাশ্বত অধিকার। বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হওয়ার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য। এই অধিকার বাংলাদেশের 7.5 কোটি মানুষের জন্মগত অধিকার। আব্বুর রাজনৈতিক প্রজ্ঞা, পাণ্ডিত্য, বিনয়, নিষ্ঠা, দেশপ্রেম, সততা ও আত্মমর্যাদা সম্পন্ন চারিত্রিক গুণাবলীর কারণেই তিনি ভারত সরকার ও ইন্দিরা গান্ধী প্রশাসনের শ্রদ্ধা, সম্মান ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। 10 এপ্রিলে সেই নিশীথ রাতে মন্ত্রমুগ্ধ হয়ে শোনা আব্বুর ঐতিহাসিক বক্তৃতা বিশ্লেষণ করার মতো বয়স আমার তখন ছিল না, কিন্তু তার বক্তব্য থেকে একটি ব্যাপারই সুস্পষ্ট হয়ে উঠেছিল যে স্বাধীনতা যুদ্ধে জয় আমাদের সুনিশ্চিত। আম্মা গভীর আনন্দে উদ্বেলিত হয়ে বললেন, আর চিন্তা নেই, তোমাদের আব্বু রয়েছেন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে, জয় আমাদের হবেই। মফিজ কাকু বাংলাঘর থেকে ফিরে এসে উল্লসিত কণ্ঠে আম্মাকে অভিনন্দন জানালেন। 26 মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কালুরঘাট চট্টগ্রাম বেতারের শিল্পী বেলাল মোহাম্মদ প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ট্রান্সমিটারের মাধ্যমে মেজর জিয়াউর রহমান, পরবর্তী সময়ে জেনারেল ও প্রেসিডেন্ট, 27 মার্চের স্বাধীনতার ঘোষণাটি অধিকাংশ মানুষের কাছে পৌঁছে যায়। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমানের ঘোষণাটি সে সময় বাঙালি সৈনিকদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছিল। স্বাধীনতার এই ঘোষণাগুলো ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামেরই ধারাবাহিকতারই একটি অংশ। 52 ভাষা আন্দোলন, আত্মদান, 6 দফার জন্য সংগ্রাম, রক্তক্ষরণ, প্রথম জাতীয় সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, 7 মার্চের যুগান্তরকারী ভাষণ ইত্যাদি বাঙালির আত্মাধিকারের মোড় পরিবর্তনকারী ঘটনাবলীর মধ্য দিয়েই পুরো জাতি ধাপে ধাপে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল চূড়ান্ত স্বাধীনতার জন্য। স্বাধীনতার ঘোষণাগুলো ছিল 2 দশকের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত মানসিক প্রস্তুতিরই একটি সফল উত্তরণ। কিন্তু তারপর স্বাধীনতার জন্য আত্মত্যাগে প্রস্তুত এই দামাল জাতিকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ছিল একটি আইনানুগ জাতীয় সরকারের। সারা বিশ্বের সমর্থন লাভ ও মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল রাষ্ট্রগুলোর সাহায্য ও সহযোগিতা আদায় এবং নবজাতক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জনের জরুরি ছিল আইনগত ও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ পরিচালনাকারী স্বাধীন বাংলাদেশ সরকারের। 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বা স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠা সম্ভবপর হয়েছিল বিচ্ছিন্ন সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় কাঠামোর মধ্য দিয়ে মূলধারায় প্রভাবিত করতে। 10 এপ্রিলের পর থেকেই আমাদের পৃথিবী ভিন্ন রূপে দেখা দেয়। পূর্ব দিগন্তে স্বাধীনতার যে সূর্যটি উদীয়মান, সেই উদয়ের পথের নেতৃত্বে রয়েছেন আব্বু। আমাদের আর ভয় নেই। 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকাননে প্রথম বাংলাদেশের সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ সরকার। আব্বুর সুযোগ্য সহযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আব্বু প্রধানমন্ত্রী, তার 3 সহকর্মী ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী, আবু হেনা এম কামরুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং খন্দকার মোশতাক পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খন্দকার মোশতাক আসলে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী ছিলেন।
শেষ পর্যন্ত তা হতে না পেরে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে, এই শর্তে তিনি সরকারে যোগ দেন। 17 এপ্রিল ইথারে আবারও ভেসে এলো আব্বুর কণ্ঠস্বর। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাই, এই জন্য যে তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্য বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। পাকিস্তান আজ মৃত এবং ইয়াহিয়া নিজেই পাকিস্তানের হত্যাকারী। স্বাধীন বাংলাদেশ আজ একটি বাস্তব সত্য। আমাদের এই অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমরা কামনা করি বিশ্বের প্রতিটি ছোট বড় জাতির বন্ধুত্ব। আমরা কোনো শক্তি, ব্লক বা সামরিক জোটভুক্ত হতে চাই না। আমরা আশা করি শুধু শুভেচ্ছার মনোভাব নিয়ে সবাই নিঃসংকোচে আমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। কারো তাবেদারে পরিণত হওয়ার জন্য আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ সংগ্রামে আমাদের মানুষ এত রক্ত দেয়নি, এত ত্যাগ স্বীকার করে না। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর নামকরণ করেন আব্বুই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে যুদ্ধাবস্থায় সরকার যেখানে যাবে সেই স্থানের নাম হবে মুজিবনগর। পরবর্তীতে কলকাতায় 8 নম্বর থিয়েটার রোডের ভবনটি মুজিবনগর নামে পরিচিত হয়। মেহেরপুরের স্বাধীন বাংলাদেশে সেই প্রথম রাজধানীতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঐতিহাসিক অনুষ্ঠানটির সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন পাশের গ্রামের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ বাকের আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য আব্দুল মান্নান। মেহেরপুরের এসডিপিও মাহবুব উদ্দিন আহমেদ, পরবর্তী সময় ঢাকার পুলিশ প্রধান, এবং মেহেরপুরের মহকুমা প্রশাসক তৌফিকে এলাহি চৌধুরী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী ও চিফ অফ স্টাফ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রবের নামও তিনি ঘোষণা করেন। আইনানুগ সরকারের মূল ভিত্তি ও বাংলাদেশের সংবিধানের মূল উৎস স্বাধীনতার ঘোষণাপত্রটি, যা ব্যারিস্টার আমিরুল ইসলাম রচনা করেন, তা পাঠ করেন দিনাজপুর থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের এই স্বাধীনতার ঘোষণা 1971 সালে 26 মার্চ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে উল্লেখিত হয়। প্রতি বছর 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ওই শপথ গ্রহণ অনুষ্ঠানেই প্রদান করা হয়।